মর্নিং। আমরা এখন আলোচনা করব অ্যাপ্রোচেস অফ প্রবলেম বেসড লার্নিং। প্রবলেম বেসড লার্নিংয়ের যে সমস্ত অ্যাপ্রোচ রয়েছে সেই অ্যাপ্রোচ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক চ্যানেলে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা। এই চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রোচেস অফ প্রবলেম বেসড লার্নিং। তো শুরুতেই আমরা আলোচনা করে নেব প্রবলেম বেসড লার্নিং বলতে কী বোঝায়। সাধারণভাবে লার্নিং প্রক্রিয়াটি যখন কোনো একটি বিশেষ প্রকারের সমস্যাকে কেন্দ্র করে বা সমস্যার সমাধান সূত্র অন্বেষণের উদ্দেশ্যে বা অন্বেষণের জন্য সমাধান সূত্র বের করার জন্য যখন লার্নার সেই প্রবলেমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সেই প্রবলেমের যে সমস্ত মুখ্য বৈশিষ্ট্য বা এককগুলি রয়েছে সেই বৈশিষ্ট্য বা এককগুলিকে ভালোভাবে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে ভালোভাবে বোঝার মাধ্যমে যখন সেই সমস্যাটির সমাধান সূত্র বের করে বা সমস্যাটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে সে অনুধাবন করে বা বুঝতে পারে, সে যখন সমস্যাটিকে ভালোভাবে বুঝতে পারে এবং সমস্যাটির সমাধানের সূত্র বের করতে পারে এবং পাশাপাশি যে শিক্ষার উদ্দেশ্য বা শিখনের উদ্দেশ্য পূরণ করার জন্য সেই সমস্যাটি শিক্ষক মহাশয় বা শিক্ষাতন্ত্রে বা এডুকেশন সিস্টেমে যখন তার সামনে সে সমস্যাটি তুলে ধরা হয়, সে সমস্যাটির পেছনে যে লার্নিং অবজেক্টিভস থাকে এবং সেই অবজেক্টিভসকে ফুলফিল করার জন্য যে লার্নিং মেটেরিয়াল বা লার্নিং নলেজ থাকে বা এক্সপিরিয়েন্সেস থাকে, সেই এক্সপিরিয়েন্স বা যে সমস্ত নলেজ সেগুলিকে ভালোভাবে বোঝে। অর্থাৎ এখানে কতগুলি গুরুত্বপূর্ণ কাজ একই সঙ্গে সম্পন্ন হয়। অর্থাৎ কোনো একটি কোর্স এর নিরিখে তৈরি হওয়া যে কারিকুলাম, সে কারিকুলামের অন্তর্ভুক্ত লার্নিং অবজেক্টিভ ফুলফিল করার জন্য রয়েছে লার্নিং মেটেরিয়ালস অর নলেজ অর এক্সপিরিয়েন্সেস। এই নলেজ বা এক্সপিরিয়েন্স বা জ্ঞান বা অভিজ্ঞতাগুলিকে ভালোভাবে যাতে তারা বুঝতে পারে এবং শুধু বুঝলেই হবে না, সেটি যাতে তারা ব্যবহারিক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারে, সেই জন্য এই এডুকেশন সিস্টেমে সেই শিক্ষার্থীর সামনে এমন একটি সমস্যা বা এমন একটি প্রবলেম ক্রিয়েট করা হয়, সেই প্রবলেমের মধ্যে সেই শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সেই একই সমস্যা একটি ছোট ছোট গ্রুপের আকারে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সে সমস্যাটির সমাধান খুঁজে বের করে এবং সে সমস্যাটির সমাধান খুঁজে বের করার মাধ্যমে তার শিখনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য চরিতার্থ হয় বা পূরণ হয়। সেই শিক্ষণের যে প্রক্রিয়া বা সেই শিখনের যে প্রক্রিয়া বা এডুকেশনের সিস্টেম, সেটিকে সাধারণভাবে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং, অর্থাৎ প্রবলেম ওরিয়েন্টেড লার্নিং, প্রবলেম গাইডেড লার্নিং, প্রবলেম সেন্টার্ড লার্নিং, এমন বিভিন্ন রকম নামকরণ আমরা করতে পারি। তবে এই যে প্রবলেম বেসড লার্নিং, এটি কত রকমভাবে আমরা বাস্তবায়িত করতে পারি বা প্রয়োগ করতে পারি, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, বিভিন্ন অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করব। তাহলে ডিসকভারিং এডুকেশন ফর বেসিক চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা শুরু করছি অ্যাপ্রোচেস অফ প্রবলেম বেসড লার্নিং। প্রথমে যে অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে অ্যাপ্রোচ অফ স্ট্র্যাটেজিক লার্নিং। এখানে বলা হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিং একটি স্ট্র্যাটেজিক লার্নিং, অর্থাৎ স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড, স্ট্র্যাটেজি কন্ট্রোলড অর স্ট্র্যাটেজি ফোকাসড একটি লার্নিং প্রসেস। তাহলে শুরুতে বুঝে নিতে হবে স্ট্র্যাটেজি কথাটির অর্থ কী। স্ট্র্যাটেজি কথাটির অর্থ হচ্ছে যে কোনো একটি কাজকে ভালোভাবে সম্পন্ন করার জন্য, এবং এখানে আরেকটি কথা বলা হয় যে কোনো একটি কাজকে কম সময়ে খুব ভালোভাবে সম্পাদন করার জন্য, কম খরচে সম্পাদন করার জন্য যখন কোনো ব্যক্তি বিশেষ প্রকারের কৌশল ব্যবহার করতে পারেন বা করেন এবং সেই কৌশল ব্যবহার করার মাধ্যমে কিংবা তার বুদ্ধিমত্তা বা মেধার যথাযথ প্রয়োগ করার মাধ্যমে যখন তার কাজটিকে খুব সহজেই সম্পন্ন করতে পারেন, তখন বলা হয় যে সেখানে কিছু স্ট্র্যাটেজি রয়েছে। অর্থাৎ স্ট্র্যাটেজি বলতে এখানে যখন আমরা আলোচনা করব তখন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেখানে চলে আসবে। একটি হচ্ছে ক্ষমতা বা সামর্থ্য, বা এর পাশাপাশি যেমন বলা হচ্ছে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, এবং তারপরে আরেকটি শব্দ বলা হচ্ছে স্কিল। এই যে তিনটে জিনিসকে যখন কম্বাইনলি, অর্থাৎ আমি যখন আমার জ্ঞান বা অভিজ্ঞতাকে
আমি আমার মেধার দ্বারা স্কিলফুলি ইমপ্লিমেন্ট করতে পারবো, স্কিলফুলি আমি রিফ্লেক্ট করতে পারবো, স্কিলফুলি কাজে লাগাতে পারবো, এবং এটি কাজে লাগানোর মাধ্যমে যখন আমার কোনো একটি কাজের জটিল অবস্থা থেকে সরলীয় অবস্থায় রূপান্তরিত হবে, কিংবা কোনো একটা কাজ করার জন্য যে পরিমাণ সময় ব্যয় হবে বা অধিক পরিমাণ সময় ব্যয় হতে পারে, কিংবা অধিক অর্থ ব্যয় হতে পারে, সেই অধিক পরিমাণ সময় বা অর্থর যে ব্যয়ের বিষয়টিকে সেটিকে অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারে বা লাঘব করতে পারে যে কৌশলের যথাযথ প্রয়োগ, সেই কৌশলকে সাধারণভাবে বলা হচ্ছে স্ট্র্যাটেজি। তো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে এমন একটি স্ট্র্যাটেজিক লার্নিং সিস্টেম যেখানে মূলত কি করা হয়, স্ট্র্যাটেজিক্যালি কি করা হচ্ছে, তাদের নলেজ বা এক্সপিরিয়েন্সগুলিকে বা তাদের নলেজ বা আন্ডারস্ট্যান্ডিংগুলিকে শুধুমাত্র মেমোরি লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় না। শিক্ষার্থীরা যে সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্সগুলোকে গ্যাদার করে, সে নলেজ বা এক্সপিরিয়েন্সগুলোকে সে শিক্ষার্থীরা কিন্তু রিফ্লেক্টিভ লেভেলে নিয়ে যেতে পারে। তাহলে তাদেরকে রিফ্লেক্টিভ লেভেলে নিয়ে গেলে, আর আমরা জানি যে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা যদি রিফ্লেক্টিভ লেভেলে নিয়ে যাওয়া যায়, তাহলেই কিন্তু আমরা সেই জ্ঞান বা অভিজ্ঞতার কিন্তু প্রকৃত গুরুত্ব বা মূল্য আমরা অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো। তাই বলা হচ্ছে, যদি যথার্থরূপে আমাদের কোনো জ্ঞানের বা অভিজ্ঞতার গুরুত্ব বুঝতে হয় বা ইম্পর্টেন্স বুঝতে হয় বা তার ভ্যালু বুঝতে হয়, তাহলে কিন্তু যথাযথভাবে সেটাকে অ্যাপ্লাই করা বা অ্যানালাইসিস করা দরকার। তাই একসঙ্গে সেটাকে বলা হচ্ছে যে এটিকে রিফ্লেকশন দরকার, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে রিফ্লেকশন, যা শিখবো তা আমি ব্যবহার করতে পারবো, কাজে লাগাতে পারবো। তো এই যে প্রবলেম বেসড লার্নিং, এটি হচ্ছে একটা এমন সিস্টেম বা এটা এমন একটি অ্যাপ্রোচ যেখানে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু রিফ্লেকশন করা হয়। স্ট্র্যাটেজিক্যালি কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাক্টিভ পার্টিসিপেশনে স্টিমুলেট করা হয়। প্রত্যেকটি স্টুডেন্ট, অর্থাৎ সেই গ্রুপের মধ্যে, সে ডিফাইন্ড যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে থাকা প্রত্যেকটি লার্নার, তারা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, অ্যাক্টিভলি সেই বিষয়গুলোকে রিয়ালাইজ করে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করে, যে জিনিসগুলোকে তারা লার্ন করে। সেজন্য এই অ্যাপ্রোচটিকে বলা হয়েছে অ্যাপ্রোচ অফ স্ট্র্যাটেজিক লার্নিং। তো প্রবলেম বেসড লার্নিং হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেখানে স্ট্র্যাটেজিক লার্নিংয়ের প্রভিশন রয়েছে। স্ট্র্যাটেজিক্যালি লার্নারকে রিফ্লেক্টিভ লেভেলে নিয়ে যাওয়ার জন্য বিশেষ রকমের প্রয়াস বা বিভিন্ন প্ল্যানের সংযোজন বা সংগঠন এখানে আমরা দেখতে পাই। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, সেই অ্যাপ্রোচটি হচ্ছে অ্যাপ্রোচ অফ সেলফ ডাইরেক্টেড লার্নিং। এখানে দেখুন আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে, সেলফ ডাইরেক্টেড মানে এখানে লার্নার সে নিজের মতো করে শিখবে, নিজের যা সামর্থ্য আছে, নিজে যা জ্ঞান অর্জন করতে পারছে বা জ্ঞান অর্জন করেছে, সেই অর্জিত জ্ঞান বা যে জ্ঞান অর্জন করে চলেছে, সেই জ্ঞানের উপর ভিত্তি করে, নিজের ক্ষমতার উপর ভিত্তি করে বা নিজের সামর্থ্যের উপর ভিত্তি করে সে কিন্তু তার সামনে যে সমস্যাটা তুলে ধরা হয়েছে, সেই সমস্যাটির সমাধান খোঁজার চেষ্টা করবে, এবং সেই সমস্যার সমাধান করার মাধ্যমে বা সেই সমস্যার সমাধান খুঁজে বের করার মাধ্যমে তার কিন্তু লার্নিংয়ের যে উদ্দেশ্য, সেটি কিন্তু ফুলফিল হবে। তো তাই এখানে বলা হচ্ছে যে সে কিন্তু নিজের সামর্থ্য অনুসারেই শিখবে। এ প্রসঙ্গে কয়েকটি কথা বলতে হয়, কারণ আমরা জানি লার্নিংয়ের বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। একই রকমভাবে কগনিশনের, আর আমরা জানি যে আমরা যা কিছু অর্জন করি বা জানি বা শিখি, সেই সমস্ত জানা বা শেখার বিষয়গুলি বা জ্ঞানের যে বিষয়গুলি, সেগুলো আমাদের মানসিক ক্ষেত্রে এমন একটি জায়গায় প্রসেসড হয় বা সেই জায়গায় বিশ্লেষিত হয়, সেই ক্ষেত্রকে সাধারণভাবে মনোবিজ্ঞানের পরিভাষায় বলা হয় কগনিটিভ ফিল্ড। তো এই যে কগনিটিভ ফিল্ড, সেই কগনিটিভ ফিল্ডেই কী হচ্ছে, আমাদের সমস্ত লার্নিংয়ের বিষয়গুলো সেখানে কিন্তু সম্পন্ন হয়। অর্থাৎ আমরা যা কিছু শিখি, যে বিষয়গুলোকে আমরা মনে রাখি বা মেমোরাইজ করি বা স্টোর করে রাখি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কগনিটিভ ফিল্ডে হয়ে থাকে। তাই কগনিটিভ ফিল্ডে সেগুলোকে প্রসেসিং করার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রকমের স্টাইল রয়েছে, কগনিটিভ স্টাইল বিভিন্ন রকম রয়েছে। সবাই একই রকমভাবে কগনিটিভ ফিল্ডকে ইউজ করতে পারে না, সবাই একই রকমভাবে তার লার্ন করে না। যদি সবাই একই রকমভাবে লার্ন করতে পারতো, অর্থাৎ লার্নিং স্টাইল যদি সবার এক থাকতো, তাহলে সবাই সমান গুণমান সম্পন্ন হতো বা তাদের একাডেমিক পারফরমেন্স কিন্তু সমান হতো। সবাই যদি একই রকম কগনিটিভ ফিল্ডকে ব্যবহার করতে পারতো, তাহলে প্রত্যেকের কগনিটিভ যে নেচার, তা কিন্তু একই রকম হতো। তাই দেখা যায় যে সবার কগনিটিভ ফিল্ড কিন্তু একই রকম নয়, কগনিটিভ স্টাইল কিন্তু একরকম নয়, কগনিটিভ অপারেশনের যে স্টাইল, সে স্টাইল কিন্তু একরকম থাকে না বা হয় না। তাই দেখা যায় তাদের লার্নিং স্টাইল কিন্তু ডিফারেন্স হয়। তাহলে প্রত্যেকে একটি গ্রুপের মধ্যে 5 জন বা 6 জন যদি আমাদের লার্নার থাকে, প্রত্যেকের লার্নিং স্টাইল বা প্রত্যেকের কগনিটিভ স্টাইল একটু ডিফারেন্ট টাইপের হয়, বিভিন্ন রকমের হয়।
তাই তার প্রত্যেকের নিজের নিজের যে লার্নিং স্টাইল বা প্রত্যেকের নিজের নিজের যে কগনিটিভ স্টাইল, সে কগনিটিভ স্টাইল বা লার্নিং স্টাইল অনুসারে কিন্তু এই প্রবলেমে পার্টিসিপেট করে এবং সে প্রবলেমকে এক্সপ্লোর করার চেষ্টা করে। সে প্রবলেমের যে সমস্ত মৌলিকত্ব বা মৌলিক জায়গাগুলি রয়েছে সেগুলোকে কিন্তু ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করে। তাহলে প্রত্যেকে নিজের মতো করে শেখে, নিজের মতো করে শিক্ষকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে পারে, ফেসিলিটি সে এক্সপেক্ট করতে পারে। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে এই অ্যাপ্রোচটিকে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং। হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচের মাধ্যমে লার্নাররা কিন্তু সেলফ ডাইরেক্টেড ওয়েতে, অর্থাৎ নিজেই নিজেকে পরিচালন করার মাধ্যমে নিজের সামর্থ্য অনুসারে সে কিন্তু শেখে, নিজের ক্ষমতা অনুসারে শেখে, নিজের চয়েস অনুসারে শেখে, সে যে নিজের মতো করে শিখবে। তবে এ প্রসঙ্গে মূল যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে যে তারা কিন্তু সম্পূর্ণভাবে একটি অ্যাসাইন্ড প্রবলেম, সে ডিফাইন্ড প্রবলেম এর সলিউশন বা তার যথাযথ অনুশীলনের মাধ্যমে কিন্তু তাদের লার্নিংয়ের বিষয়টি কিন্তু পরিচালিত হয়। তৃতীয় যে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, সে অ্যাপ্রোচটি হচ্ছে অ্যাপ্রোচ অফ প্রবলেম ওরিয়েন্টেড লার্নিং। এটি সহজ, প্রথমেই আমরা বলে নিয়েছি যে এখানে একটি নির্দিষ্ট প্রবলেম থাকে, সে প্রবলেমকে কেন্দ্র করেই কিন্তু লার্নিংটা সম্পন্ন হয়। এ প্রসঙ্গে সেজন্য বলা হয় প্রবলেম কী ধরনের হতে পারে। প্রবলেম দু প্রকারের হতে পারে। একটি হচ্ছে কি শিক্ষক বা এডুকেশন সিস্টেম বা এডুকেশনের যে সমস্ত সিস্টেমের অন্তর্ভুক্ত যে সমস্ত রিসোর্স পার্সন থাকে, তারা যে লার্নিং কন্টেন্টগুলো বা লার্নিংয়ের যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে কি হয় প্রবলেমে কনভার্ট করেন এবং সেই কনভার্টেড প্রবলেমগুলো লার্নারদের সামনে তুলে ধরা হয়। এটা হতে পারে। তার থেকে সহজ যে বিষয়টি হচ্ছে, যখন লার্নারদের সামনে কোনো লার্নিং এক্সপিরিয়েন্স দেওয়ার প্রয়োজনীয়তা হয়, তখন লার্নারদেরকে যে বাস্তবিক যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, যে সমস্যাগুলির সঙ্গে তারা প্রতিদিন পরিচিত হচ্ছে, সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত ঘটনা, সেই সমস্ত বাস্তবিক বিষয়গুলোকে ব্যবহার করে সেই সমস্ত সমস্যা বা জটিল অবস্থাগুলিকে এক্সপ্লোর করার মাধ্যমে বা তাদের সেই প্রবলেমে পার্টিসিপেট করানোর মাধ্যমে তাদের লার্নিংয়ের বিষয়টি কিন্তু পরিচালন করা হয়। অর্থাৎ স্বাভাবিক যে সমস্ত পরিস্থিতি বা কনটেক্সট রয়েছে বা সিচুয়েশান রয়েছে, সেই সিচুয়েশানের পরিপ্রেক্ষিতে তাদের লার্নিং হতে পারে। পাশাপাশি সেই এডুকেশন সিস্টেমে যারা পার্সোনাল থাকবেন, তারা কি করবেন, তারা কিন্তু তাদের মতো করে, এক্সপার্ট লোকেরা তারা তাদের মতো করে কি করবেন, যে লার্নিং কন্টেন্টগুলোকে কনভার্ট করবেন প্রবলেমে এবং সেই প্রবলেমের উপর বেস করে কিন্তু প্রবলেম বেসড লার্নিং সিস্টেমটি পরিচালিত হয়। এটি আরেকটি অ্যাপ্রোচ। প্রবলেম বেসড লার্নিংয়ের যে অ্যাপ্রোচগুলি নিয়ে আমরা আলোচনা করছি, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ এখানে বলা হয়েছে কোলাবোরেটিভ লার্নিং। এখানে কোলাবোরেশনের কথা আমরা বলেছি। কোলাবোরেশন বলতে সাধারণভাবে কি বোঝায়, সহযোগিতা। অর্থাৎ এখানে সহযোগিতার স্কোপটি কোথায় রয়েছে, এখানে দুই রকমের সহযোগিতা আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা বলেছি যে প্রবলেম বেসড লার্নিংয়ে যে লার্নারদেরকে ছোট ছোট গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং যেহেতু তারা ছোট ছোট গ্রুপ অর্থাৎ লার্নার্স গ্রুপ, এবং সেই গ্রুপের মধ্যে যখন তারা অংশগ্রহণ করে তাদেরকে একটি কমন প্রবলেম দেওয়া হয় এবং সেই প্রবলেমগুলোকে তারা কিন্তু তাদের নিজের সামর্থ্য অনুসারে এক্সপ্লোর করার চেষ্টা করে এবং পরস্পরের মধ্যে কিন্তু ভিউ এক্সচেঞ্জ করে। তাদের নিজের যে লার্ন হচ্ছে, তাদের যে লজিক আসছে বা তাদের যে কগনিশন হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করে এবং এক্সচেঞ্জ করার মাধ্যমে তারা কিন্তু সে এক্সচেঞ্জ যে ওপিনিয়ন বা নলেজ বা তাদের যে পারসেপশন, সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারে। তাহলে এখানে তারা কীরকমভাবে প্রবলেম সলভ করে, তারা নিজের সামর্থ্যকে ব্যবহার করে নিজেরা যেভাবে লার্ন করছে, তাদের যে অ্যাটিটিউড ফর্ম হচ্ছে, সেই অ্যাটিটিউডের মাধ্যমে বা লার্নিংয়ের মাধ্যমে তারা কি করবে, তারা সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করে। পাশাপাশি যে গ্রুপের মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে, সেই গ্রুপের অন্তর্ভুক্ত প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেকটি লার্নারের যে নিজস্ব যে অ্যাচিভমেন্ট বা তারা যে সমস্ত কনসেপ্টগুলো অর্জন করছে বা ভিউগুলো এক্সচেঞ্জ করছে, সেই ভিউগুলোকেও কিন্তু তারা ব্যবহার করতে পারে পরস্পরের সহযোগিতার মাধ্যমে। পাশাপাশি এখানে আরেকটি কোলাবোরেশনের যে বিষয়টি রয়েছে, প্রত্যেকটি লার্নার কিন্তু টিচারের কাছ থেকে কিন্তু তারা সাহায্য নেয় এবং তারা সাহায্য নেওয়ার মাধ্যমে, অর্থাৎ এখানে টিচার যে ভূমিকাটি পালন করে থাকেন, সে ভূমিকাটি হচ্ছে তিনি ফ্যাসিলিটেটারের ভূমিকা পালন করেন। অর্থাৎ তিনি ফ্যাসিলিটি প্রোভাইড করেন, বিভিন্ন রকম অপরচুনিটি প্রোভাইড করেন। এই যে অপরচুনিটি প্রোভাইড করার মাধ্যমে কিন্তু তাদের যে বিষয়টি, সেটি কিন্তু তাদের লার্নিংয়ের বিষয়টি কিন্তু সম্পন্ন হয়। এখানে
এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তো এটি হচ্ছে একটি কোলাবোরেটিভ, এটি আর একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ, যেটিকে কোলাবোরেটিভ লার্নিং অ্যাপ্রোচ বলা হচ্ছে বা অ্যাপ্রোচ অফ কোলাবোরেটিভ লার্নিং। এই প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। এরপরে আমরা দেখব আরও কতগুলি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ, যেমন একটি বলা হয়েছে অ্যাপ্রোচ অফ রিফ্লেক্টিভ লার্নিং। প্রবলেম বেসড লার্নিংকে কিন্তু অ্যাপ্রোচ অফ রিফ্লেক্টিভ লার্নিং বলে উল্লেখ করা হয়। কেন করা হয়, কেন বলা হয়? কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে এখানে পরিকল্পিতভাবে বা সুকৌশলে যা কিছু শেখা হয় সেই শিক্ষণীয় জ্ঞান বা অভিজ্ঞতাগুলিকে যাতে শিক্ষার্থীরা যথার্থভাবে তাদের ব্যবহারিক জীবনে, বাস্তবিক জীবনে যথার্থভাবে প্রয়োগ করতে পারে, তাদের সামনে যে সমস্ত সমস্যাগুলি উঠে আসে সে সমস্যাগুলি যাতে যথাযথ সমাধান করতে পারে এবং তারা সিস্টেমের মধ্যে থেকে যে সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করে সেই নলেজ বা এক্সপিরিয়েন্সগুলোকে তারা যাতে যথার্থভাবে রিফ্লেক্ট করতে পারে সেই দিকে কিন্তু অধিক গুরুত্ব দেওয়া হয়। সেই জন্যই তাদের সামনে কিন্তু ডিফাইন্ড প্রবলেম দেওয়া হয়, সেটা কনটেক্সট ওরিয়েন্টেড হতে পারে কিংবা আর্টিফিশিয়ালি ডিজাইন কোনো প্রবলেম হতে পারে। এই প্রবলেম প্রেজেন্টেশনের মাধ্যমেই কিন্তু তাদেরকে কি করা হয়, তারা যাতে নিজেদের নলেজগুলোকে বা এক্সপিরিয়েন্সগুলোকে অ্যাপ্লাই করতে পারে বা কাজে লাগাতে পারে সেই দিকটা কিন্তু এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ অ্যাডভান্স লেভেলের লার্নিং অবজেক্টিভ ফুলফিল করার একটা প্রভিশন আমরা কিন্তু এই সিস্টেমে দেখতে পাই। অর্থাৎ রিফ্লেকশনে নলেজ বা লার্নিং বা এক্সপিরিয়েন্স এর বিষয়গুলোকে যাতে তারা যথার্থভাবে রিফ্লেক্ট করতে পারে সেরকম একটি প্রভিশন আমরা কিন্তু এখানে দেখতে পাই। এরপরে যে অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। সেটি আমরা অলরেডি আলোচনা করেছি যে এখানে লার্নাররা তারা তাদের মতো করে নিজেদের সামর্থ্য অনুসারে, নিজেদের পয়েন্ট অফ ভিউ অনুসারে, নিজেদের পারসেপশনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু লার্ন করে থাকে। অর্থাৎ টোটাল এডুকেশন সিস্টেমটা কিন্তু বা যে লার্নিং প্রসেসটা সম্পূর্ণ কিন্তু লার্নার বা স্টুডেন্টসের যে সমস্ত চয়েস বা তাদের যে সমস্ত ক্রাইটেরিয়া বা প্রসেস রয়েছে সেই অনুসারেই কিন্তু সম্পন্ন হয়। এখানে কিন্তু টিচার বা কোনো বাহ্যিক কোনো কম্পোনেন্ট কিন্তু তাদের এই বিষয়টিকে রেগুলেট করতে পারে না। সেজন্য এখানে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ অফ স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। স্টুডেন্ট সেন্টার্ড লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ। এখানে আরেকটি বলা হয়েছে অ্যাপ্রোচ অফ ইন্টিগ্রেটেড লার্নিং। এখানে ইন্টিগ্রেশনের বিষয় রয়েছে। ইন্টিগ্রেশন বলতে কি বোঝানো হয়েছে? এখানে ফর্মাল এবং ইনফর্মাল উভয় রকমের ইন্টিগ্রেশনের কথা এখানে বলা হচ্ছে। যেমন এখানে আমরা বলেছি যে এখানে একটি প্রবলেম তাদের সামনে তুলে ধরা হয় এবং পাশাপাশি আমরা এরকম বলেছিলাম সেই প্রবলেমটি স্বাভাবিক প্রবলেম হতে পারে, অর্থাৎ কোনো কনটেক্সট ওরিয়েন্টেড হতে পারে। কোনো কনটেক্সটের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের যে নিজস্ব সামর্থ্য বা শক্তি সেগুলিকে যথার্থভাবে প্রয়োগ করতে পারে। তাহলে তাদেরকে যখন কনটেক্সট বা সিচুয়েশন বা বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এক্সটার্নাল ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু সে বিষয়টি অনেকটা ইনফর্মাল হয়ে যাচ্ছে। তো ইনফর্মাল বিভিন্ন বিষয়গুলির পাশাপাশি কতগুলি ফর্মাল বিষয়, অর্থাৎ এখানে বলা হচ্ছে লার্নিং অবজেক্টিভস, লার্নিং যে মেটেরিয়াল বা নলেজ বা এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলি রয়েছে যেটি কারিকুলাম বা কোর্স কন্টেন্টের সাথে রিলেটেড, সেই বিষয়গুলোকে কিন্তু বাস্তবিক যে ঘটনা, বাস্তবিক যে পরিস্থিতি, যেগুলো ইনফর্মাল কনটেক্সট, সেই ইনফর্মাল কনটেক্সটের সাথে কিন্তু এটিকে মেলবন্ধন করার মাধ্যমে, অর্থাৎ ইন্টিগ্রেট করার মাধ্যমে এই প্রবলেম বেসড লার্নিংয়ের বিষয়টি পরিচালিত হয়। এখানে এই পয়েন্টটির সঙ্গে পরের পয়েন্টটি সে একই রকম সম্পর্ক রয়েছে। অ্যাপ্রোচ প্রবলেম বেসড লার্নিংকে বলা হচ্ছে অ্যাপ্রোচ অফ কনটেক্সচুয়াল লার্নিং। এই অ্যাপ্রোচের যে বিষয়টিও কিন্তু আমরা প্রবলেম বেসড লার্নিংয়ে দেখতে পাই। কনটেক্সচুয়াল লার্নিং বলতে আমরা সাধারণভাবে বলবো কনটেক্সট ওরিয়েন্টেড লার্নিং, কনটেক্সট ডাইরেক্টেড লার্নিং। কনটেক্সট মানে বলা হচ্ছে পরিস্থিতি বা বাস্তবিকতা। অর্থাৎ আমরা জ্ঞানের দুরকম দিক আমরা দেখতে পাই। একটি দিক হচ্ছে তাত্ত্বিক দিক, একটা হচ্ছে আমরা বাস্তবিক দিক। তাত্ত্বিক দিক ও ব্যবহারিক দিক। এই ব্যবহারিক দিকটিকেই সাধারণভাবে আমরা বাস্তবিক দিক বলতে পারি, যেটি লজিক বা যুক্তির দ্বারা বা প্রতিষ্ঠিত ঘটনার দ্বারা কিংবা সাধারণ মানুষের পর্যবেক্ষণের দ্বারা যা অনুমোদিত হয় বা প্রতিষ্ঠিত হয় সেই বিষয়গুলোকে বলা হচ্ছে কনটেক্সচুয়াল। তাহলে কনটেক্সচুয়াল লার্নিং অর্থাৎ প্রবলেম বেসড লার্নিং কিন্তু রিয়ালিটি ওরিয়েন্টেড লার্নিং। কেন? কারণ এই যে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল যে সমস্ত বিষয়গুলি রয়েছে, প্র্যাকটিক্যাল যে সমস্ত ফ্যাক্টসগুলো রয়েছে, লজিকগুলো রয়েছে
বা ডিটারমিন্টসগুলো রয়েছে, সে সমস্ত প্র্যাকটিক্যাল যে বিচার্য বিষয় বা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলি, সেই বিষয়গুলির উপর ভিত্তি করেই কিন্তু লার্নারদের লার্নিংয়ের যে প্রসেসটি বা কাজটি সেটা সম্পন্ন হয়। তাই এখানে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে যে সমস্ত অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে কনটেক্সচুয়াল লার্নিং, মানে অ্যাপ্রোচ অফ কনটেক্সচুয়াল লার্নিং। এখানে কনটেক্সট ওরিয়েন্টেড লার্নিংয়ের একটা প্রভিশন রয়েছে, অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংটাকে আমি কনটেক্সচুয়াল লার্নিংয়ের ক্ষেত্রেও আমরা মার্চ করতে পারি বা প্রবলেম বেসড লার্নিংকে আমরা কনটেক্সচুয়াল লার্নিং হিসেবে উল্লেখ করতে পারি। এরপরে যে আরেকটি অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রোচ অফ ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিং বলতে আমরা সাধারণভাবে কী বুঝি? ব্রেইন স্টর্মিং মানে হচ্ছে যখন একজন ব্যক্তি তার নিজের যে সামর্থ্য আছে সে সামর্থ্যকে ব্যবহার করবে। কীভাবে ব্যবহার করবে? সে যখন কোনো একটি সমস্যায় পড়বে বা পরিস্থিতিতে পড়বে, সেই সমস্যা বা পরিস্থিতিকে এক্সপ্লোর করার জন্য সে কী করবে? বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশান নেবে, তথ্য সংগ্রহ করবে। সে বিভিন্ন নামে নিতে পারে, কখনো সেটা ইনফরমেশান, কখনো নলেজ, কখনো এক্সপিরিয়েন্স, কখনো লজিক, কখনো ট্রেনিং, কখনো কনসেপ্ট, এই বিভিন্ন নামকরণে সে কিন্তু ইনফরমেশানগুলোকে কালেক্ট করবে। কালেক্ট করার পর যে আমরা আলোচনা করেছিলাম কগনিটিভ ফিল্ড, সে কগনিটিভ ফিল্ড বা সাইকোলজিক্যাল ফিল্ডে সেই ইনফরমেশানগুলোকে সেই ব্যক্তি যখন ভালোভাবে বিচার বিশ্লেষণ করবে এবং প্রত্যেকটি তথ্যর সাথে পারস্পরিক কম্প্যারিজন বা তুলনা করার মাধ্যমে পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে কি নেই সে সমস্ত বিষয়গুলিকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে যখন যে সমস্যাটির পরিপ্রেক্ষিতে এই কাজটি তিনি শুরু করেছেন সে সমস্যার সম্পর্কিত কোনো সংকেত যতক্ষণ পর্যন্ত আবিষ্কার করতে পারছেন না, ততক্ষণ মানসিক ক্ষেত্রে বা কগনিটিভ ফিল্ডে বা সাইকোলজিক্যাল ফিল্ডে এই যে বিভিন্ন রকম তথ্য, জ্ঞান বা অভিজ্ঞতা বা সংকেত বা কনসেপ্ট ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে তিনি যখন বিচার বিশ্লেষণ করছেন, দীর্ঘ সময় ধরে বিচার বিশ্লেষণ করছেন, বিচার বিশ্লেষণ করার মাধ্যমে নিজের মধ্যে একটি নতুন রকমের ভাবনা বা নতুন রকমের একটি আইডিয়া বা একটি সমাধান সূত্র বের করার চেষ্টা করছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলি হয় সে প্রক্রিয়াটিকে সাধারণভাবে আমরা বলি ব্রেন স্টর্মিং। অর্থাৎ সাইকোলজিক্যাল ফিল্ডে যে বিষয়টা হচ্ছে, যে প্রসেসটা হচ্ছে, যে অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিস, কন্টিনিউয়াস অ্যানালাইসিস অ্যান্ড কন্টিনিউয়াস সিনথেসিস। কোন কন্টিনিউয়াস অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিসের কথা বলা হচ্ছে? বা অ্যান্ড ইভ্যালুয়েশন। অর্থাৎ যখন যে রিসিভড নলেজ, অর্থাৎ যে জ্ঞানগুলো বা অভিজ্ঞতাগুলোকে আমরা সংগ্রহ করছি, সে সংগৃহীত জ্ঞান বা অভিজ্ঞতাগুলোকে যখন আমরা মানসিক ক্ষেত্রে ভালোভাবে অ্যানালাইসিস করব, আবার ঠিক একই রকমভাবে সিনথেসিস করব এবং তার ভালো দিক মন্দ দিক বিচার করার জন্য ইভ্যালুয়েশন করব। এইভাবে ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে প্রয়োজনীয় সমস্যার সমাধান সূত্র আমরা আবিষ্কার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টি বা এই কাজটিকে আমরা সম্পাদন করব। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ব্রেন স্টর্মিং। এই প্রবলেম বেসড লার্নিং সিস্টেমের মধ্যে কিন্তু আমরা এই ব্রেন স্টর্মিংয়ের অ্যাপ্রোচ এর বিষয়টি দেখতে পাই। অর্থাৎ আমরা যদি বলি যে এটি উভয়ের পরিপূরক, প্রবলেম বেসড লার্নিংয়ে যে কাজগুলি আমরা করে থাকি ঠিক একই রকমভাবে ব্রেন স্টর্মিংয়ের ক্ষেত্রেও আমরা সেই কাজগুলি করে থাকি। একটি হচ্ছে বাস্তবিকতার সাথে সম্পর্কিত রয়েছে, এখানেও ঠিক একই রকমভাবে বাস্তবিক কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে মানসিক ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে, সেই বিষয়টি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এরপরে যে অ্যাপ্রোচগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে যে সমস্ত অ্যাপ্রোচগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে লার্নার যদি প্যাসিভ ভূমিকায় থাকে, অর্থাৎ সে যদি নিজে হোলহার্টেডলি পার্টিসিপেট না করে, লার্নার যদি সম্পূর্ণভাবে অংশগ্রহণ না করে সেই প্রবলেমের মধ্যে, প্রবলেমকে এক্সপ্লোর করার জন্য, প্রবলেমের মধ্যে থাকা বিভিন্ন কম্পোনেন্ট বা কনসেপ্টগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আইডেন্টিফাই করার জন্য, কিংবা প্রবলেমের সলিউশন কী হতে পারে সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করার জন্য লার্নার যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করেন, তাহলে কিন্তু প্রবলেমের সলিউশন সে কিন্তু বের করতে পারবে না। সে যখন গ্রুপে থাকবে বা দলে থাকবে, ছোটো ছোটো দলের মধ্যে যখন সে থাকবে, তখন যদি সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, একই রকমভাবে অন্যের যে এক্সচেঞ্জ করা ভিউ বা ওপিনিয়নগুলো বা পারসেপশনসগুলোকে ভালোভাবে ডিকোড করতে পারে, তাদের প্রত্যেকটি লার্নারের নিজের কিছু এনকোডেড পারসেপশন থাকতে পারে, সেই এনকোডেড পারসেপশনগুলোকে ডিকোড করার মাধ্যমে সে তার নিজের প্রবলেম সলিউশনের যে ভাবনা, সে ভাবনার ক্ষেত্রে সে ব্যবহার করতে পারে। সে একমাত্র সেই সমস্ত কাজগুলি করতে পারবে যদি সে অ্যাক্টিভলি থাকে। অর্থাৎ তার মধ্যে যদি 100% কনসেন্ট্রেশন, 100% মনোযোগ বা যদি তার মধ্যে দেখা যায়,
তার মধ্যে যদি 100% মোটিভেশন থাকে, মোটিভেশন অ্যান্ড কনসেন্ট্রেশন, মোটিভেশন কি, সে 100% সেই প্রবলেমটা সলভ করতে চায়, সে 100% সে ভালোভাবে সেই প্রবলেমটাকে এক্সপ্লোর করতে চায় এবং সে ভালো করে সেই প্রবলেমটাকে এক্সপ্লোর করার মাধ্যমে তার জীবনের বিভিন্ন রকমের সমস্যার সমাধান সূত্র অন্বেষণ করতে চায় বা আবিষ্কার করতে চায়। এই যে তীব্র মানসিক প্রত্যয়, তীব্র মানসিক ইচ্ছা, এই বিষয়গুলি যদি না থাকে, অর্থাৎ হাই মোটিভেশন, একই রকমভাবে হাই কনসেন্ট্রেশন পাওয়ার, একই রকমভাবে এই বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি হবে তাদের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের যে বিষয়টি। তো এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, প্রবলেম বেস লার্নিংয়ের বিষয়টি অ্যাক্টিভ লার্নিং অ্যাপ্রোচের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ অ্যাক্টিভলি যদি লার্নার পার্টিসিপেট না করে, অ্যাক্টিভলি বিষয়গুলোকে সলভ করার চেষ্টা না করে, তাহলে কিন্তু সেই লার্নার কিন্তু সেই প্রবলেমকে সলভ করতে পারবে না। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে অ্যাপ্রোচ অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডি। এখানে আমরা বলছি ইন্টারডিসিপ্লিনারি স্টাডির কথা বলা হয়েছে। ইন্টারডিসিপ্লিনারি বলতে সাধারণভাবে বোঝায় দুই বা তার বেশি ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে সাধারণভাবে যে কোনো সাবজেক্ট হতে পারে, যেমন আমরা বলি যেমন ফিজিক্স একটা ডিসিপ্লিন, কেমিস্ট্রি একটা ডিসিপ্লিন, ম্যাথামেটিক্স একটা ডিসিপ্লিন, জুলজি একটা ডিসিপ্লিন, বটানি একটা ডিসিপ্লিন, এরকম বিভিন্ন ডিসিপ্লিন রয়েছে। তো ধরা যাক যখন দুটো ডিসিপ্লিন বা তার বেশি ডিসিপ্লিনের মধ্যে যে কমন জায়গাগুলি রয়েছে, দুটো ডিসিপ্লিন বা তার বেশি ডিসিপ্লিনের মধ্যে যে কমন জায়গাগুলি রয়েছে, সেই কমন জায়গাগুলোর পরিপ্রেক্ষিতে যখন সেই ডিসিপ্লিনের মধ্যে একটা ইন্টারকানেক্টেডনেস বা ডিপেন্ডেন্সির বিষয়টি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই কমননেসের পরিপ্রেক্ষিতে যে কমন ফ্যাক্টরটা আমরা দুই বা তার বেশি ডিসিপ্লিনের মধ্যে দেখতে পাই, সেই ফ্যাক্টরটাকে বলা ইন্টারডিসিপ্লিনারি ফ্যাক্টর। সেই ইন্টারডিসিপ্লিনারি ফ্যাক্টর আরেকটি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ফ্যাক্টর। আর বলা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রবলেম বেস লার্নিংয়ে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এখানে যেমন যে প্রবলেমগুলোকে সিলেক্ট করা হচ্ছে লার্নিংয়ের জন্য, সেই লার্নিংয়ের জন্য যে প্রবলেমগুলো সিলেক্ট করা হচ্ছে শুধুমাত্র কোনো একটি ডিসিপ্লিন ওরিয়েন্টেড প্রবলেম নাও হতে পারে। কোনো একটি প্রবলেম এমনভাবে নির্বাচন করা হলো যে প্রবলেমটিকে সলিউশনের মাধ্যমে বা সলভ করার মাধ্যমে দেখা যাবে যে একটি ডিসিপ্লিনের টাস্ক তারা সম্পন্ন করছে না, একটি ডিসিপ্লিনের লার্নিং অবজেক্টিভ পূরণ হচ্ছে না, শুধুমাত্র দেখা যাচ্ছে দুই বা তার বেশি ডিসিপ্লিনের লার্নিং অবজেক্টিভ ফুলফিল হচ্ছে এবং দুই বা তার বেশি ডিসিপ্লিনের যে বিভিন্ন বিচার্য বিষয়গুলি সেগুলি সম্পর্কে শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে বলা হবে যে এক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের যথার্থ প্রয়োগ রয়েছে, অর্থাৎ লার্নিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ প্রবলেম বেস লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের যথার্থ প্রয়োগ আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে দুই বা তার বেশি সাবজেক্ট, দুই বা তার বেশি ডিসিপ্লিন বা দুই বা তার বেশি কন্টেন্ট, যেগুলি কনটেক্সট ওরিয়েন্টেড, যেগুলো রিয়ালিটি ওরিয়েন্টেড বা বাস্তবিক, সেই সমস্ত কন্টেন্টগুলোকে যথাযথভাবে এক্সপ্লোর করার মাধ্যমে সে সমস্ত প্রবলেমগুলোকে যথাযথভাবে এক্সপ্লোর করার জন্য কি করে একজন লার্নার যখন প্রত্যক্ষভাবে সক্রিয় ভূমিকা পালন করে বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তার মাধ্যমেই কিন্তু তাদের প্রবলেমগুলো সলভ হয়, এর মাধ্যমেই তাদের কিন্তু লার্নিং অবজেক্টিভ ফুলফিল হয়। একই রকমভাবে আরেকটি অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, অ্যাপ্রোচ অফ ক্রস ডিসিপ্লিনারি লার্নিং। ক্রস ডিসিপ্লিনারি লার্নিং মানে সে প্রবলেম যেটি তার সামনে তুলে ধরা হয়েছে, সে প্রবলেমটিকে সে যথাযথভাবে আইডেন্টিফাই করার জন্য এমনও হতে পারে সেই প্রবলেমটি সলিউশন সে একটি ডিসিপ্লিনের নলেজকে ব্যবহার করার মাধ্যমে করতে পারছে না। দেখা গেল দুই বা তার বেশি ডিসিপ্লিনে, অর্থাৎ দেখা যাক ডিসিপ্লিন এ এবং ডিসিপ্লিন বি, এর ডিসিপ্লিন এর যে সমস্ত নলেজগুলি রয়েছে আর এখানে ডিসিপ্লিন বিতে কিছু নলেজ রয়েছে। তো একটা প্রবলেম তার সামনে তুলে ধরা হয়েছে ডিসিপ্লিন এর পরিপ্রেক্ষিতে। তো সেই লার্নার তার প্রবলেমটি সলভ করতে গিয়ে দেখছেন যে ডিসিপ্লিন এর যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য সে ডিসিপ্লিন বি এর যে সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, সেই নলেজ বা এক্সপিরিয়েন্সগুলোকে ট্রান্সফার করার প্রয়োজন আছে, সেগুলোকে ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে। সে তখন কি করবে, তার প্রবলেমের সলিউশন বের করার জন্য সে কিন্তু ডিসিপ্লিন বি এর যে সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই নলেজ বা এক্সপিরিয়েন্সগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি সে কিন্তু সেখানে প্রয়োগ করবে। অর্থাৎ ডিসিপ্লিন এর প্রবলেম সলভ করার জন্য ডিসিপ্লিন বি এর বিভিন্ন রকমের কনসেপ্টগুলোকে লার্নার যদি মনে করে নিজের পছন্দ মতো, নিজের চয়েস মতো, নিজের সিদ্ধান্তের উপর ভিত্তি করে সে যদি মনে করে যে প্রয়োগ করবে, তাহলে কিন্তু সে প্রয়োগ করতে পারে। এই যে স্টাইল বা এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটিকে বলা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি। অর্থাৎ একটি ডিসিপ্লিনের বিষয় আরেকটিতে শিফট করছে বা ট্রান্সফার হচ্ছে, আবার ঠিক উল্টো দিক থেকে অন্য একটি বিষয়ের নলেজ বা এক্সপিরিয়েন্স বা তথ্যগুলো বা থিওরিগুলি আরেকটা ডিসিপ্লিনের শিফট করছে, তখন সেই বিষয়টিকে বলা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো লার্নিংয়ের ক্ষেত্রে এই ক্রস ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের বিষয়টিও আমরা প্রবলেম বেস লার্নিংয়ের মধ্যে যথার্থ রূপে দেখতে পাই। এরপরে
যে বিষয়টি এখানে রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্রোচ অফ ক্রিটিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট। অ্যাপ্রোচ অফ ক্রিটিক্যাল কম্পিটেন্সি, এখানে ক্রিটিক্যাল কথাটির মানেটা হচ্ছে ডিটেল বা ইনডেপথ, আর কম্পিটেন্সি কথাটির মানেটা হচ্ছে সামর্থ্য। অর্থাৎ লার্নাররা যখন এই বিভিন্ন প্রবলেমগুলো, অর্থাৎ কোনো একটি কোর্স কন্টেন্টের পরিপ্রেক্ষিতে যে প্রবলেমগুলো তাদের সামনে তুলে ধরা হবে এবং যেহেতু সেই প্রবলেমগুলোর সলিউশন তাদেরকে বের করতে বলা হয়, সেই সলিউশন বের করার মাধ্যমে লার্নার যে সলিউশনগুলো বের করবে তার মাধ্যমে তাদের মধ্যে কিন্তু একটি অদ্ভুত রকমের বা একটি বিশেষ প্রকারের কর্মসামর্থ্য তাদের মধ্যে তৈরি হবে। এই কর্মসামর্থ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কর্মসামর্থ্য বিশদভাবে বা ডিটেলে কাজ করার যে কর্মসামর্থ্য তাদের মধ্যে তৈরি হবে, তার মাধ্যমে কিন্তু লার্নাররা নিজেদের ব্যক্তিত্বের বিকাশ, নিজেদের সামর্থ্যের যথার্থ প্রতিফলন, সেই কাজগুলি কিন্তু করতে পারবে। সেটা কিন্তু প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে আমরা বিশেষভাবে দেখতে পাই। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ। ধন্যবাদ, আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স আপনাদের একাডেমি ডেভেলপমেন্টের জন্য সবসময় দায়বদ্ধ। আপনাদের সেই প্রশ্নগুলোকে নিয়ে পরবর্তীকালে আমরা আবার ভিডিও করব। এখনকার মতো ধন্যবাদ সকলকে।